বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নারেশন পার্ট 10 ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নারেশন পার্ট 10 ক্লাসটি সাজিয়েছি প্যাসেজ নারেশনের উপরে। আজকে আমরা দেখব কিভাবে একটি প্যাসেজ নারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। ঠিক আছে, একটি প্যাসেজকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিষয়টি প্রথমত তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা কয়েকবার ভিডিওটি দেখলে টেনে টেনে তোমাদের বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হবে আশা করছি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। আমাদের প্যাসেজ নারেশনের ক্লাসটি আমরা আজকে শুরু করছি। তো ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, একদম হুট করে এসেই প্যাসেজ নারেশনের ক্লাসটা যদি তোমরা স্টার্ট করো, তবে তোমরা প্যাসেজ নারেশনে কোনো কিছুই বুঝবে না। এই জন্য আজকে আমাদের পার্ট 10 চলছে, ধাপে ধাপে দেখতে হবে। তাহলে ভিডিও ক্লাসগুলো দেখে তোমরা একদম নারেশনের একজন দক্ষ ছাত্র হইতে পারবা। চলো শুরু করা যাক। রুলস অফ চেঞ্জিং প্যাসেজ নারেশন ডিরেক্ট টু ইনডিরেক্ট। আমাদের প্রথম নিয়মটাই বলছে যে প্রথমে স্পিকার ও লিসেনার খুঁজে বের করতে হবে এবং প্রথম সেন্টেন্স এর মাধ্যমে উল্লেখ করতে হবে। তো স্পিকারকে যে কথা বলা শুরু করে প্রথমে সেই স্পিকার, আর যে শোনে সেই হচ্ছে লিসেনার, অর্থাৎ বক্তা এবং শ্রোতা। স্পিকার হচ্ছে বক্তা আর লিসেনার হচ্ছে শ্রোতা। তো যে প্রথমে বলা স্টার্ট করবে সে হচ্ছে স্পিকার, ঠিক আছে। আর যে শোনা শুরু করবে প্রথমে সে হচ্ছে লিসেনার। তো আমাদেরকে ওই প্যাসেজটি পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কে প্রথম কথাটি বলল, তাকে আমাদেরকে স্পিকার ধরে নিতে হবে। আর যে প্রথমে শোনা শুরু করলো সেই হচ্ছে লিসেনার, তাকে আমাদের লিসেনার ধরে প্যাসেজটিকে সলভ করতে হবে। এবং প্যাসেজের প্রথম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্টের মাধ্যমেই বুঝিয়ে দিতে হবে কে বক্তা কে শ্রোতা। দ্বিতীয় কথাটি বলছে যে ইয়েস নো কে রিপ্লেট ইন দ্য নেগেটিভ অবলিক রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ অবলিক নেগেটিভ করতে হবে। যেমন ইয়েস যদি থাকে তাহলে ইয়েস কে রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ করতে হবে, আর নো যদি থাকে তাহলে নো কে করতে হবে রিপ্লেট ইন দ্য নেগেটিভ। এইরকম কথাটি। 3 নম্বরে বলছে ইয়েস অবলিক নো এর পরের বক্তব্যকে অ্যান্ড সেইড দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। মানে ইয়েস এবং নোর পরে যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেই বক্তব্যটাকে অ্যান্ড সেইড দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। যেমন হচ্ছে প্রশ্নের উত্তরে সেইড রিপিটিং ভার্বটি রিপ্লেট হবে। প্রশ্নের যখন উত্তর দিবে তখন সেই উত্তরের সময় সেইড রিপিটিং ভার্বটি রিপ্লেট হবে। কথাটির অর্থ হচ্ছে মানে কাউকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেই ক্ষেত্রে যখন সেই প্রশ্নের উত্তর যখন দিবে তখন যে সেইটটা থাকবে সেই সেইটটা আমাদের রিপ্লাইড হবে। আমরা প্রত্যেকটি বিষয়ই এখন একটু বুঝতে অসুবিধা হলেও আমরা যখন এক্সাম্পলে যাব এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। নেক্সট দেখো, 5 নম্বরে বলছে রিপিটিং ভার্ব সর্বদাই সামনে বলবে। রিপিটিং ভার্ব যেখানেই থাকুক এটা সব সময় ইন্ডিকেট করার সময় সামনে আসবে। সামনে থাকলে তো সামনেই, আর পিছনে থাকলেও সেটি সামনে চলে আসবে। রুল 6 বলছে একই বক্তার একই সেন্টেন্সের বক্তব্যগুলোকে প্রথমে সেইট দ্বারা যুক্ত করতে হবে, তারপর অলসো সেইট দ্বারা যুক্ত করতে হবে, তারপরে অ্যাগেইন সেইট দ্বারা যুক্ত করতে হবে, তারপরে ফার্দার সেইট দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ একটা বক্তা সিরিয়ালে বক্তব্য দিয়েছে 4টি। যেরকম হতে পারে যে আমি বগুড়া যাব, বগুড়া যে আমি নদী বাংলা সিনেমা হলে একটি সিনেমা দেখব, তারপরে আমি মোমো এনে ঘুরে ফিরে বাড়িতে চলে আসব। এই যে 3টা সেন্টেন্স বলছে, তাহলে প্রথমটা হবে তার সেইট দ্বারা, দ্বিতীয়টা হবে অলসো সেইট দ্বারা, তৃতীয়টা হবে অ্যাগেন সেইট দ্বারা। বিষয়টা কেমন আমরা এক্সাম্পল দেখবো। আর চতুর্থটা যদি থাকে তাহলে সেইটি হবে ফার্দার সেইট দ্বারা। এখন বিষয়টা হচ্ছে এখানে সাধারণত জেনারেলি একটি থেকে দুইটি থাকে, 3টা থাকে না বললেই চলে, 4টা একদম মানে খুবই রেয়ার কেস। ঠিক আছে, 4টা বক্তব্য। তো তাহলে যদি একই বক্তার প্রশ্ন জিজ্ঞাসা করার সময় যদি হয়, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করার সময়টা হবে আস্ক
প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে হবে আস্কড, দ্বিতীয়টা কি হবে অলসো আস্কড, তৃতীয়টা হবে অ্যাগেইন আস্কড, আর চতুর্থটি হবে ফার্দার আস্কড, যদি আস্কড হয় এরকম বিষয়টি। তাহলে আমরা একটি সলভ করি, সলভ করে বিষয়টি একটু দেখি, এক্সাম্পলের সাথে বিষয়টা দেখি। তো আমি এখানে একটি ছোট্ট প্যাসেজ নারেশন দিয়েছি, এটি থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। মোটামুটি উপরে যে রুলস গুলো আলোচনা করেছি প্রত্যেকটি রুলসই এখানে প্রয়োগ হবে, মোটামুটি প্রত্যেকটা। আর প্রথমে প্যাসেজটি পড়ি। এখানে বলছে, আই কেম টু বগুড়া দিস আফটারনুন, আমি আজ সকালে বগুড়াতে এসেছি। আই সেন্ট ইউ আ মেসেজ বিফোর স্টার্টিং ফ্রম হোম, আমি বাড়ি থেকে যাত্রা করার পূর্বে তোমাকে একটি মেসেজ দিয়েছিলাম। রোকা সে, রোকা বলল। এই যে বক্তা হচ্ছে রোকা, এই যে বক্তা, বক্তব্য আই কেম টু বগুড়া দিস আফটারনুন, এই সেন্টেন্সটার বক্তাও রোকা। পরের সেন্টেন্সটি হচ্ছে আই সেন্ট ইউ আ মেসেজ বিফোর স্টার্টিং ফ্রম হোম, এইটির এইটির বক্তাও কিন্তু এই রোকায়। এরপরে দেখো, বলছে ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, তুমি কি এটা সময় মতো পেয়েছিলে? শি আস্কড, সে জিজ্ঞাসা করলো। তাহলে এখন দেখো, এই যে শি আস্কড, এই শিটাও কিন্তু রোকা। তার মানে এই যে ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, এটিও রোকা বলেছে, রোকার বক্তব্য। ঠিক আছে। এখন দেখো, নো আই ডিড নট রিসিভ ইট, আমি এটা রিসিভ করিনি। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। তাহলে এখন দেখো, এই যে নো আই ডিড নট রিসিভ ইট, এইটি কিন্তু হচ্ছে আমি আমি বলেছি। ঠিক আছে, এটা কিন্তু আমি বলেছি। তো তাহলে এখন আমাদের এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে বক্তা হচ্ছে কথা বলা শুরু করেছে রোকা, তাহলে রোকা হচ্ছে বক্তা, আর আমি হচ্ছে শোনা শুরু করেছি আই রিপ্লাইড। তাহলে এই যে এখানে যে আই ছিল, এই আইটাই হচ্ছে শ্রোতা। তাহলে আমরা এখন এইটিকে সাজাবো, রোকা আর আমার মধ্যে কথা হচ্ছে। ঠিক আছে, রোকা হচ্ছে বক্তা আর আমি হচ্ছে শ্রোতা। তাহলে এটি প্রথম সেন্টেন্সের মধ্য দিয়েই আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে আমরা কিন্তু শিখেছিলাম রুলসে যে রোকা সেট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা এখন শেষের দিকে আছে, কিন্তু এটাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিয়ে আসলাম রোকা সেইট, সেইট টু করলাম, কারণ আমাদের যে অবজেক্ট বসাতে হবে, যখন অবজেক্ট বসবে তখন এখানে তো অবশ্যই সেইটের পরে টু হবে। তো আমরা এইভাবে করতে পারতাম, এই সেইটকে আমরা এখানে টুলও করতে পারতাম। কারণ দেখো, আমরা কেন এখানে সেই টু করলাম অথবা কেনই বা এখানে টোল করলাম, কারণ আমাদের এখানে আই কেম টু বগুড়া দিস আফটারনুন, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই যে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে এখানে। আই সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে এই যে সাবজেক্ট, এই যে সেন্ট হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা আমাদের শুরু হয়েছে। সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপিটিং ভার্বটি কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপিটিং ভার্বটি হয় সেইড। ঠিক আছে, অথবা টোল্ডও করা যায়। তো এখন আমরা এখানে সেইড টু করতে পারি, আবার টোল্ডও করতে পারি। ঠিক আছে, কেন সেইড করলাম, এখানে সেইড দেওয়া আছে বিধায় যে সেইড করলাম তা, বিষয়টা কিন্তু সেটি না। বিষয়টা হচ্ছে আমাদের সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ, এই রোকা অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলছে, দুইটি কথা বলেছে, দুইটি রোকা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা দুটি বলেছে। ঠিক আছে, যার কারণে আমাদের কি করতে হলো, আমরা সেইড করে নিলাম। আচ্ছা, সেইড করে নিলাম, তাহলে আমরা কি করব, এখানে কথাটা কাকে বলেছে? আমাকে বলেছে। তাহলে এখন এখানে তো আর এসে এরকম করে আই বুঝতে পারবে না। আই কি বুঝতে পারবে? কারণ সেইড, সেইড তো ভার্ব, ভার্বের পরে কি বসবে? ভার্বের পরে অবজেক্ট বসবে। যার কারণে এই আইটাকে অবজেক্ট করে এখানে মি করে দেওয়া হলো। আইটাকে অবজেক্ট করে আমরা এখানে আমরা এখানে মি করে দিলাম। আইটাকে অবজেক্ট করে এখানে মি করে দিলাম আমরা। কারণ কি, আমরা আমি তো আমাকে তো বলবে, আমি তো হব ও, শ্রোতা। তাহলে শ্রোতা মানে আমি আমি এখানে এখন অবজেক্টে বসতেছি। ঠিক আছে, তাহলে রোকা সেড টু মি, মানা এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। হিমা বুঝতে পেরেছেন? সামিয়া? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা সলভ করি তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা একটু করলাম। তাহলে এখন দেখো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমা, ইনভার্টেড কমা উঠে যে কি বসবে, ড্যাট। ড্যাট বসিয়ে দিলাম।
ওকে, তারপরে আমাদের এখন পরিবর্তন করতে হবে এই যে আই, এই আইটা কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে আমাদের রিপিটিং ভার্ব কি সেড টু, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, রোকাকে ধরবে। তাহলে রোকার প্রোনাউন ফর্ম কি হবে, রোকার প্রোনাউন ফর্ম এখানে যে সি হবে, তাহলে আমরা সি বসিয়ে দিলাম। তাহলে কি হলো সি। আর এখানে কেম কি, কেমটা হচ্ছে ভার্ব টু। তাহলে ভার্ব টু কে কি করতে হয়, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে এই যে হ্যাড করলাম, আর কেমের ভার্ব থ্রিটা হচ্ছে কি কাম। তাহলে টেন্স পরিবর্তন হয়ে গেল, কেম টু বগুড়া। আর দেখো দিস আফটারনুন আছে, তাহলে এখন দিসটা ড্যাট হয়ে যাবে। কেন ড্যাট হবে, কারণ দিসের পরে সময় আছে, আফটারনুন এটা কি বিকাল। তাহলে বিকালটা কি একটু সময় না, যার কারণে এবারে দিসটা হয়ে গেল আমাদের এখানে ড্যাট, ড্যাট আফটারনুন। তাহলে রোকা সেড টু মি ড্যাট শি হ্যাড কাম টু বগুড়া ড্যাট আফটারনুন। আচ্ছা, এরপরে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম একই বক্তার একই সেন্টেন্সের বক্তব্যগুলো। দেখো একই বক্তা, এই কথাটাও রোকা বলেছে, পরের এই কথাটাও কি বলেছে, রোকাই বলেছে। তাহলে একই বক্তা এবং একই সেন্টেন্সের বক্তব্য, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, যার যার কারণে এবার আমাদের কি করতে হবে, অলসো সেট করতে হবে। কেন অলসো সেট করলাম, কারণটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার কারণে। তাহলে আমাদের এই কথাটাও কিন্তু রোকাই বলছে। তাহলে আমরা কি এখানে আবার রোকা ধরে নিব, না রোকা ধরে নিব না। কারণ আমরা এই যে প্রথমে এখানে একবার রোকা ধরেছি, প্রথমে নাউন হয় তারপর প্রোনাউন ফর্ম হয়। তাহলে এবারে আমরা রোকার পরিবর্তে সি ধরে নিলাম। তাহলে সি, এই সিটা কিন্তু রোকা, এই সিটা কিন্তু এখানে রোকা। অনেকে ব্রাকেটে দিয়ে এরকম এরকম হয়তো আর লিখে দিবে, ঠিক আছে, রোকাকে বোঝানোর জন্য যে এই সি মানে হচ্ছে রোকা। কিন্তু সেটার দরকার নাই, যারা খাতা কাটবে তারা এত বোকা নয়। ঠিক আছে, তারা অবশ্য বুঝে শুনে খাতা কাটবে, এটুকু বোঝার যোগ্যতা তাদের রয়েছে। আচ্ছা, তাহলে তোমরা ইচ্ছে করলে দিতেও পারো যে এখানে সি রেখে আর এইভাবে দিতে পারো যে এটা হচ্ছে রোকা। রোকা অলসো সেড দ্যাট, রোকা আরো বলল যে, রোকা আরো বলল যে। আচ্ছা, তা অনেকে আবার মনে করতে পারে যে রোকা তো এই কথাটা আমাকে বলছে, তাহলে আমি এখানে আবার লিখবো যে শি অলসো সেড টু মি দ্যাট। তাহলে তারটাও হবে, সমস্যা নাই, কিন্তু না লিখলেও হবে, আমি লিখিনি। তো আসো এখানে, তারপরে আমাদের কি এই যে আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, রিপিটিং ভার্বের সাবজেক্টকে। আমাদের রিপিটিং ভার্বটা কি, এই যে সেড হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব। এবার সেটটা হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব, ঠিক আছে। তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট কি, রিপিটিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে শি। তাহলে আই হচ্ছে প্রোনাউন, আমাদের এই শিটা হচ্ছে প্রোনাউন, তাহলে যার কারণে এখানে হচ্ছে শি। ঠিক আছে, তারপর সেন্ট কি, সেন্টটা হচ্ছে ভার্ব টু, এটার ভার্ব ওয়ান কি, ভার্ব ওয়ানটা হচ্ছে সেন্ট। ঠিক আছে, সেন্ডের ভার্ব টু সেন্ট, ভার্ব থ্রি হচ্ছে সেন্ট। তাহলে শি, আচ্ছা হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে শি হ্যাড সেন্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে ইউটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কাকে ধরবে, অবজেক্টকে যে ধরবে, তাই না। তাহলে অবজেক্টকে যে ধরে, যে অবজেক্ট দেখো, অবজেক্ট মানে এখানে যদি তুমি অবজেক্ট নাও নিতে পারো, আবার এই অবজেক্ট, এই অবজেক্ট, অবজেক্টটা কে এখানে আসলে, এই ইউটা কে, ইউটা তো আমি, তাই না। যার কারণে আমরা এখানে এই যে মিকটাকে ধরলাম। তাহলে এখানে দেখো, এখানে লক্ষ্য করো যে ইউ কিন্তু এখানে অবজেক্ট। কেন অবজেক্ট, এই যে বার্বের পরে আছে, সেন্ট হচ্ছে কি বার্ব, বার্বের পরে আছে। ঠিক আছে, যেহেতু বার্বের পরে আছে এটা অবজেক্ট, তাহলে মি তো অবজেক্টই হবে, অবজেক্টই আছে। তাহলে এই যে আমরা মি এখানে বসে দিলাম। তাহলে শি হ্যাড সেন্ট মি আ মেসেজ বিফোর স্টার্টিং ফ্রম হোম, বাড়ি থেকে যাত্রা করার, বাড়ি থেকে যাত্রা করার পূর্বে। এখন আমাদের এইটুকু চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় রিপিটিং ভার্ব চলে আসছে, দেখো লক্ষ্য করো তোমরা, আমাদের দ্বিতীয় রিপিটিং ভার্ব কোনটি, আমাদের দ্বিতীয় রিপিটিং ভার্বটি হচ্ছে শি, শি আস্কড। এটা হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব। তাহলে আমাদের রিপিটিং ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, রিপিটিং ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। তাহলে আমরা রিপিটিং ভার্বটাকে প্রথমে নিয়ে আসলাম যে শি আস্কড, শি, শি আস্কড নিয়ে আসলাম। এখন দেখো, যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব, মনে রাখবা যে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলোর অবশ্যই অবজেক্ট থাকাই লাগবে, এগুলোর অবশ্যই অবজেক্ট থাকা লাগবে। তাহলে আমরা সি আস্কড নিয়ে আসলাম, সে কাকে জিজ্ঞেস করছে,
এই সেটাকে, এই সেটা কিন্তু রোকা, রোকা কাকে জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে। কারণ আমার আর রোকার মধ্যেই কিন্তু কথাগুলো হচ্ছে এখানে। ঠিক আছে, আমার আর রোকার মধ্যেই কিন্তু কথা হচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে, তাহলে আমি ধরে নিলাম মি। সি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা, ভালো কথা। এখন দেখো এটা কিন্তু কেন আস্কড করলাম, এই এখানে, এখানে এই যে আস্কড আছে না, এই আস্কডটা যদি সেট থাকতো, যদি আস্কডটা সেট লেখা থাকতো, তাও কিন্তু আমি এখানে আস্কড করতাম। কারণ কি, আমাদের এই যে এই বাক্যটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, এটি কিন্তু প্রশ্নবোধক বাক্য। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। কারণ এখানে যদি সেট থাকতো, তাও আমরা এখানে সি আস্কড করতাম, সি আস্কড মি। আবার আস্কড যেহেতু করেই দেওয়া আছে, তাহলে আর পরিবর্তন করার দরকার নাই। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বটা তো আস্কডই হয়। তাহলে সি আস্কড মি। এখন আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা। তাহলে ইনভার্টেড কমা উঠে যে কি বসবে? ইফ বসবে। সেই ইফটাই যে এখানে বসে গেল, ইফ। এরপরে ইউ সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন কাকে ইউ সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে? মিকে যে ধরবে। তাহলে আমাদের এখানে ইউটা কি লক্ষ্য করো, আমাদের এই, আমাদের এই বাক্যে ইউটা কিন্তু সাবজেক্ট, আমাদের বাক্যে ইউ সাবজেক্ট। তাহলে মিকে যে ধরছে, তাহলে মিকেও সাবজেক্ট করে দাও, এই মেয়েটাকে সাবজেক্ট করে দাও। তাহলে মিকে সাবজেক্ট করে দিলে হবে কি? আই হবে। মিকে সাবজেক্ট করে দিলে হবে আই হবে। আচ্ছা, আই হলো। তারপর ডিডটা কি বলো তো? ডিডটা কিন্তু ভার্ব টু। তাহলে ভার্ব টু কে কি করে দিতে হয়? হ্যাড, হ্যাড করে দিলাম। তারপরে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। তাহলে এখন এই যে রিসিভের ভার্ব থ্রি করে দাও। রিসিভের ভার্ব থ্রিটা হচ্ছে রিসিভড। ইফ আই হ্যাড রিসিভড, রিসিভড ইট। আচ্ছা, এরপরে আসো, ইন টাইম আছে, ইন টাইম দিয়ে দিলাম, ইন টাইম। নেক্সট ফলো করো, লক্ষ্য করো, নেক্সট লক্ষ্য করো। পরেরটা বলছি দেখো, আবার একটা রিপিটিং বার আসছে, এবার আমিও সেটার উত্তর দিচ্ছি। এখানে এই যে রিপ্লাইড আছে না, আমাকে তো জিজ্ঞেস করছে যে ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, তাহলে আমি এটার উত্তর দিব এখন। তাহলে এখন এখানে, এখানে রিপ্লাইড করে দেওয়া আছে। যদি এখানে রিপ্লাইড করে না দেওয়া থাকতো, যদি এরকম থাকতো যে আই সেড, আমি বললাম, এরকমও যদি থাকতো, তাহলেও আমাদেরকে এই রিপ্লাইডই করতে হতো। এই যে এখানে দেখো, আমি রিপিটিং পার্টটা সামনে নিয়ে এসে এখানে রিপ্লাইডই করতাম। কেন রিপ্লাইড করতাম? কারণ আমাকে করেছে প্রশ্ন, আর আমি সেই প্রশ্নের উত্তর দিব। সেই ক্ষেত্রে সেইট থাকলে, সেইট থাকলে এখানে রিপ্লাইডই করে নেওয়া হতো। কারণ আমাকে এক প্রশ্ন জিজ্ঞাসা করার পরে আমি যখন উত্তর দিব, তখন ওই সেইট রিপিটিং ভার্বটি রিপ্লাইড হবে। এই যে এই কথাটা তখন যেখানে বলা বলা ছিল যে প্রশ্নের উত্তরে সেইট রিপিটিং ভার্বটি রিপ্লাইড হবে। আর রিপ্লাইড যদি করেই দেওয়া থাকে, তাহলে তো আর প্রয়োজন নাই আমাদের। যেমন এখানে রিপ্লাইড করে দেওয়া আছে, যার কারণে আমাদের এখানে আর এটার প্রয়োজন নেই। এখন দেখো আমাদের, তাহলে আমরা রিপিটিং ভার্বটা সামনে নিয়ে আসি। তাহলে আই রিপ্লাইড, হ্যাঁ, কিন্তু এই যে নো আছে যে, তাহলে ইন দা নেগেটিভ, নোর পরে আবার বক্তব্য আছে, আই ডিড নট রিসিভ ইট। তাহলে নোর পরের বক্তব্যটাকে অ্যান্ড সেইড দ্যাট দ্বারা যুক্ত করতে হবে, অ্যান্ড সেইড দ্যাট। ঠিক আছে, অ্যান্ড সেইড দ্যাট দ্বারা যুক্ত করে দিলাম। আচ্ছা, এরপরে আই ফার্স্ট পারসন, এখানকার আইটা কি? ফার্স্ট পারসন। লক্ষ্য করো, আইটি হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে যেহেতু ফার্স্ট পারসন, আইটা যেহেতু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ধরে? সাবজেক্ট কে যে ধরে। তাহলে আমাদের এই আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট কে যে ধরবে। তাহলে এই যে রিপিটিং ভার্বটা কি? রিপ্লেটটা রিপিটিং ভার্ব। তাহলে আই কে যে যদি ধরে, তাহলে তো আই হবে। তাহলে এই যে আই। আর ডিড থাকলে কি হয়? ডিডটা কি? ভার্ব টু না। তাহলে ডিডের পরিবর্তে এখানে কি হলো? হ্যাড, নট। তারপরে কি হয়? ভার্ব থ্রি হয়। তাহলে রিসিভের ভার্ব থ্রিটা করে দাও, রিসিভড ইট। প্রিয় শিক্ষার্থী, সেই সাথে এই নারেশনের আজকের আমাদের পার্ট 10 ক্লাসটি এ পর্যন্তই। তোমাদেরকে স্বাগতম। আমরা পার্ট 11 ক্লাসটিতে নারেশন, প্যাসেজ নারেশনের উপরে ব্যাপক প্র্যাকটিস করতে থাকবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাসটি বারবার তোমরা রিপিট করে করে ক্লাসটি দেখো। আশা করছি তোমাদের প্যাসেজ নারেশনটি ক্লিয়ার হবে, এবং আগামীতে নারেশন পার্ট 11 ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।